নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। লড়াইটা কি সংঘের ভেতরে আভ্যন্তরীণ লড়াই, নীতির লড়াই, চিন্তার লড়াই, কিংবা মতাদর্শের লড়াই? না, মতাদর্শের লড়াই একদমই নয়। মতাদর্শ এক, সংঘের মধ্যে দুই নেতা, অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং নীতিন গডকরি। কিন্তু নীতিন গডকরি মাঝে মাঝেই এমন কিছু কথা বলেন যে কথাগুলো একটু বেসুরো শোনায়, বিশেষ করে সংবাদ মাধ্যমে সেটা যখন সম্প্রচারিত হয় তখন স্বাভাবিকভাবে একটু বেসুরো শোনায়। সম্প্রতি গোয়ায় এমন একটি বিজেপির রাজনৈতিক কর্মী সভায় সেখানে নীতিন গডকরি এমন কিছু কথা বলেছেন যেটা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে, বিস্তর আলোচনা চলছে, চর্চা চলছে। তাহলে কি কোথাও অমত, কোথাও দ্বিমত, কোথাও কি সংঘের সঙ্গে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহর কোনো একটা বিরোধ আছে, যে বিরোধটা নীতিন গডকরির মাধ্যমে রিফ্লেক্টেড হচ্ছে, এমন চর্চা সংবাদ মাধ্যমে চলছে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি, আমার যেটা মনে হয়েছে, আমি সেটা আপনাদের কাছে বলি। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী ছাড়া যে নামগুলো নিয়ে বহু সময় চর্চা হয়েছে, আমি মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আদবানির ওই জমানাটা ছেড়ে দিচ্ছি, কিন্তু সাম্প্রতিককালে নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে সেই সময় থেকে আমরা বহু সময় শুনেছি এবল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নীতিন গডকরি কিন্তু, মানে মহারাষ্ট্রের মানুষ, তিনি কিন্তু খুব এফিশিয়েন্ট, এবল, যেহেতু তিনি বিশেষ করে সড়ক পরিবহনটা দেখেন এবং সেখানে উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট হয়েছে, ফলত তার প্রচুর সুনাম শোনা যায়। এবং এবল অ্যাডমিনিস্ট্রেটর লক্ষ্য বেঁধে কাজ করেন, আমরা দীর্ঘদিন ধরে শুনেছি। তিনি কিন্তু আরএসএসের সংঘের খুব কাছের মানুষ বলে পরিচিত। বহু সময় শোনা গেছে নরেন্দ্র মোদীর পরবর্তীকালে নীতিন গডকরি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে যাবেন। যেমন একটা সময় অনেকেই ভেবেছিলেন, আমি আজকে কথা বলছি না 2011, 12, 13, 14, যে বিজেপি যদি কোনো দিন ক্ষমতায় আসে তাহলে রাজনাথ সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু রাজনাথ সিং কিন্তু ইন দ্য ক্যাবিনেট পজিশন ওয়াইজ 2 নম্বরে আছেন, ক্ষমতায় কিন্তু 3 নম্বরে আছেন। নীতিন গডকরি সেখানে 4 নম্বরে আছেন। তারপরে আরও অনেক নেতারা আছেন, নির্মলা সীতারামন আছেন, শিবরাজ সিং চৌহান গেছেন ক্যাবিনেটে। কিন্তু বেসিক্যালি কেন্দ্রীয় মন্ত্রিসভাটা যদি আপনারা পর্যালোচনা করেন, যেভাবে বিভিন্ন সময় কংগ্রেস সরকারে সেকেন্ড র্যাঙ্কের থেকেও কিন্তু প্রধানমন্ত্রীর সমস্ত কাজগুলো কিন্তু বকলমে সামলাতেন প্রণব মুখোপাধ্যায়, ঠিক সেই একইভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত কাজকর্মগুলো কিন্তু বকলমে সামলান। ইন্টারনাল কাজগুলো, দেশ চালানোর কাজগুলো, সেটা হচ্ছে অমিত শাহর মস্তিষ্ক সেটা কাজটা করে। সাম্প্রতিককালে আপনারা জানেন যে জেপি নাড্ডাকে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রকে নিয়ে আসা হয়েছে এবং প্রথম 5 জনের মধ্যে নরেন্দ্র মোদীর পরে রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং। অবশ্যই নরেন্দ্র মোদীর পরেই দ্বিতীয় পজিশনে বসানো হয় রাজনাথ সিং, তারপরে আসেন অমিত শাহ, এখন জেপি নাড্ডা সেই এতে ঢুকে গেছেন, এবং নীতিন গডকরি, এই পঞ্চপাণ্ডব বলা যেতে পারে। সেই নীতিন গডকরি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দৌড়ে এখন এই মুহূর্তে, তার নাম বেশি শোনা যায় না, কিন্তু তিনি মাঝে মাঝে বিবেকের কাজ করেন। এদিন গোয়ায় গিয়ে খুব ইন্টারেস্টিং মন্তব্য করেছেন, আমরা সেই মন্তব্যটা একটু আপনাদের পড়ে শোনাই। আমি কিছু তথ্য দেবো, আমার কাছে যা খবর এসছে আমি তার ভিত্তিতে বলছি। সেখানে নীতিন গডকরি বলেছেন যে প্রাক্তন বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির একটা মন্তব্য তুলে ধরে বলেছেন যে বিজেপি একটা আলাদা ধরনের দল, যদি আমরা কংগ্রেস বা যা করেছিল সেটাই করে যাই তাহলে ওদের বিদায় করে আমাদের আনার অর্থ কী, কথা তিনি বলেছেন। এবং তারপর আরও একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, যে কথাটা আমার মনে হয়েছে আপনাদের কাছে কোট করা দরকার। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি আমরা কংগ্রেসের মতো একই ভুল করি তাহলে কংগ্রেসকে সরিয়ে আমাদের আনার কী অর্থ হয়। আগামী দিনে পার্টির কর্মীদেরও বুঝতে হবে রাজনীতি একটা মাধ্যম, যার সাহায্যে সামাজিক ও আর্থিক সংশোধন করা সম্ভব। যারা জাত নিয়ে রাজনীতির কথা বলবে তাদের দলে জায়গা হবে না। তিনি যে এর ঘোর বিরোধী তাও বুঝিয়ে দেন। আর এটা যখন গডকরি বলছেন গোয়ায়, ঠিক একই সময় খুব ইন্টারেস্টিং, তখন কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু মহারাষ্ট্রে এক কাজে 2 কাজ করেছেন। সামনে ইলেকশন, সেখানে একটি উদ্বোধনী অনুষ্ঠানে গেছেন, যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় 29,400 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সেখান থেকে নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, এবং সেই সঙ্গে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানটাতেও অ্যাটেন্ড করেছেন আমরা যা শুনেছি। ঠিক সেই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী
ওই মহারাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিচ্ছেন। আমি এই স্টেটমেন্টটা একটু পড়ে শোনাই, তাহলে গডকরি স্টেটমেন্টের সঙ্গে আপনারা পাশাপাশি ফেলে মেলাবেন। বলছেন, দেশে সেতু তৈরি হলে, রেলের লাইন পাতা হলে, রেলের কামরা তৈরি হলে কর্মসংস্থান বাড়বে এবং সেটাই হচ্ছে। দেশে পরিকাঠামোর গতি বাড়ছে, সেই সঙ্গে রোজগারের গতিও বাড়ছে। এনডিএ সরকারের মডেল দেশে একেবারে শেষ পংক্তিতে থাকা মানুষকেও এগিয়ে নিয়ে আসা। এবং তার সঙ্গে বলছেন যে গত 5 বছরে কোভিড সত্ত্বেও ভারতে রেকর্ড রোজগার বেড়েছে। প্রশ্নটা হলো যে আমি দুটোকে মেলানোর চেষ্টা করছিলাম। একদিকে গডকরি গোয়া থেকে আপনি জানেন মহারাষ্ট্র পাশেই প্রায়, ফলে সমুদ্রের একটা প্রান্তে গোয়া, এদিকে আর একটু এগিয়ে এলে পাশে মহারাষ্ট্র, ফলে সেইখানে দাঁড়িয়ে দুটো দলের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি তো সরকারের কথা বলবেন স্বাভাবিক। গডকরি কেন সরকারের কথা বলবেন না? গডকরি কেন তিনি কেন এমন কিছু কথা বলবেন যেটা নিয়ে সংবাদ মাধ্যম বলবে যে সঙ্ঘের মধ্যে আলাদা দূরত্ব বাড়ছে? আমার নিজস্ব একটা অবজারভেশন আছে, আজকের এই প্রতিবেদন আমি সেই অবজারভেশনটা দিয়েই শেষ করবো। আমার নিজস্ব অবজারভেশন হচ্ছে, সংঘ থেকে নীতিন গডকরিকে বলে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে যে আপনি বিবেকের কাজ করুন। অর্থাৎ বিজেপি কর্মীদের আত্মতুষ্ট হওয়ার কোনো জায়গা নেই, ভারত সরকার যারা চালাচ্ছেন তাঁদের আত্মতুষ্ট হওয়ার কোনো জায়গা নেই। সাম্প্রতিককালে মোহন ভাগবত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করেছেন, সেই নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছিল। আমি সেই আলাপ আলোচনায় যাচ্ছি না, কিন্তু সেটা মোহন ভাগবত কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে সমালোচনার জায়গায় গিয়েছেন সেটা নিয়ে অনেক পর্যালোচকরা অনেক কথা বলেছেন। আমার সেখানেও একটা অবজারভেশন যে মোহন ভাগবত কিন্তু বিজেপির যে আশানুরূপ রেজাল্টটা হয়নি, সেটা কী কারণে হয়নি সেটা জনমানুষে প্রকাশ্যে সমালোচনা করে নরেন্দ্র মোদীকে ধরিয়ে দিয়েছে। ঠিক একইভাবে নীতিন গডকরিকে সংঘের তরফ থেকে বলা হয়েছে, এটা আমার নিজস্ব অবজারভেশন, আমি আবার বলছি, আমাকে কেউ বলে দেয়নি, আমি কোনো সূত্রটুত্র মারফত খবর পাইনি। নীতিন গডকরিকে সাম্প্রতিককালে বলা হয়েছে, যেখানেই বিজেপি ভুল করবে, আপনি গভর্নমেন্টের একটা অংশ, আপনি প্রথম 5 জনের একজন, এবং ভারতবর্ষের প্রথম 5 জন মন্ত্রীর নাম বলেই আপনার নামটা এসে যাবে, এবং আপনি অত্যন্ত সফল মন্ত্রী, ফলে আপনি যেটা ঠিক সেটা বলুন, এবং তাতে যদি পার্টির ভুল, সরকারের ভুল, সেটা যদি প্রকাশ্যে আসে, মানুষ কিন্তু সেটা ভালোভাবে নেবে। এটা আমার নিজের ধারণা। সংঘের তরফ থেকে নীতিন গডকরিকে বলে দেওয়া হয়েছে মেসেজটা। তাহলে নীতিন গডকরি প্রকাশ্যে এভাবে সরকারের সমালোচনা করতেন না। কখনও দেখেছেন নীতিন গডকরির বক্তব্যের অমিত শাহ বিরোধিতা করেছেন, কিংবা নীতিন গডকরির সমালোচনার বিরোধিতা নরেন্দ্র মোদী করেছেন? করেননি। কেন? তাঁদের কাছে ওই মেসেজটা গেছে যে একটা সমাজের আয়নার কাজ করুক, একটা সরকারের আয়নার কাজ করুক মন্ত্রিসভারই একজন, তাতে জনমানুষের ভালো রিপোর্ট যাবে। যদিও সংবাদ মাধ্যম সেটাকে নিয়ে ইন্টারেস্টিং ইন্টারপ্রিটেশন করবে যে সংঘের মধ্যে কি তাহলে দুটো বিভাজন না। আমি যতটুকু সংঘ কার্যকলাপ প্রণালী সব কিছু চর্চা করেছি, পড়াশোনা করেছি, তাতে আমার যেটা মনে হয়েছে, সংঘ ইদানিংকালে সংশোধনবাদী একটা মানসিকতা রাখছেন, যেটা মোহন ভাগবত ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছেন। প্রধানমন্ত্রী কিন্তু সেটাকে ডিবেট করেননি, সেটা নিয়ে তর্ক করেননি। না আমি যা বলছি, যা করেছি সব ঠিক করেছি, আপনি ভুল বলছেন, তা নয়। মানে সমাজের কনসাইন্সের কাজটা কিন্তু, মানে সমাজের একটা আয়না, মানে সমাজ যেটা চাইছে, যেটা সরকার হয়তো অনেক সময় ফেল করছে, বা সরকার রাজনৈতিক দল, শাসক দল হিসেবে বিজেপি ফেল করছে, সেটাকে ধরিয়ে দেওয়ার কাজটা মোহন ভাগবত যেমন নরেন্দ্র মোদীকে করছেন, নীতিন গডকরি কিন্তু টু দি গ্রেটার এক্সটেন্ট বিজেপির মন্ত্রিসভায় যারা আছেন, সরকারে যারা আছেন, বিভিন্ন রাজ্যে যারা ক্ষমতায় আছেন, এবং শাসক দলে যারা অপারেট করছেন, কর্মী নেতা, তাঁদের কাছেও মেসেজটা দিচ্ছেন। এটা আসলে একটা নিউ ফর্ম অফ পলিটিক্স বলে আমার মনে হয়েছে। আমি সেটাই আজকে নতুন বাংলায় ব্যাখ্যা করলাম।